D8 সম্মেলনে যোগ দিতে রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, মিশরের রাষ্ট্রপতির আমন্ত্রণে এই সফর করছেন তিনি বলেন, D8 সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে গতি আনতে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 8টি উন্নয়নশীল মুসলিম দেশের D8 শীর্ষ সম্মেলনে আয়োজক মিশর ছাড়াও তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান ও পাকিস্তানের সরকার প্রধানরা যোগ দেবেন। এছাড়া আগামীকাল কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় ব্রিফিংয়ে কথা জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে প্রেস সচিব বলেন, সবাইকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। এই সময় শিক্ষার উন্নয়নে নানা পদক্ষেপের বিষয়েও জানান প্রেস সচিব। বলেন, আওয়ামী লীগ আমলে শিক্ষা খাতে বাজেট না বাড়িয়ে অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর প্রভাব পড়েছে উচ্চশিক্ষায়। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সংবিধানের আলোচিত সেই বিধানকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের বাতিল করা গণভোট পদ্ধতিও ফিরিয়ে আনা হয়েছে এই রায়ে। এছাড়া আরও বেশ কিছু বিষয় বাতিল করে সংবিধানের 15 সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার এই রায় দেওয়া হয়। বহুল আলোচিত 15 সংশোধনীর বৈধতা প্রশ্নে আদালতের রায় শুনতে মঙ্গলবার সকাল থেকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে ছিল আইনজীবীদের ভিড়। প্রায় 2 ঘণ্টা ধরে দেয়া গুরুত্বপূর্ণ এই রায়ে 15 সংশোধনীর 54টি বিষয়ের মধ্যে 5টিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দেন আদালত। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতেই হয়েছে, কিন্তু এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এছাড়া গণভোট ব্যবস্থা বাতিল করাকেও অসাংবিধানিক বলে পুনর্বহাল করা হলো গণভোট। বাতিল করা হয়েছে সংবিধানের 7-এর ক, 7-এর খ উপ অনুচ্ছেদ 2টি। এর মাধ্যমে সংবিধানের বিভিন্ন ধারাকে অসংশোধনযোগ্য করা এবং সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা গ্রহণের সর্বোচ্চ শাস্তির বিধান করেছিল। এছাড়া বাতিল করা হয় 44-এর 2 অনুচ্ছেদও। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15 অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। রায়ে আদালত মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গত 3 নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া হয়। আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে। জাতির পিতার ছবি সংরক্ষণ সহ সংশোধনীর আরও অনেকগুলো বিষয়ে এই রায়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে পরবর্তী নির্বাচিত সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরে এলো? প্রশ্ন তৈরি হয়েছে, আগামী নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব নিতে পারবে, অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনগত কোনো বাধা নেই, তবে দ্বিমত রয়েছে অনেক আইনজীবীর।
2011 সালে সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সে ব্যবস্থা ফেরাতে আন্দোলন শুরু করে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অবশেষে ১৩ বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হলো। আইনজীবীরা বলছেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের অর্ধেক বাধা কেটেছে। কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে 2011 সালে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ওই রায়ের রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি জটিলতা রয়ে গেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার অ্যাপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং অ্যাপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। এই জিনিস ফিরে আসলেও এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না, এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন। একটি ধাপ অতিক্রম হলো, আরেকটি ছোট্ট ধাপ বাকি থাকলো আমার মতে। এই জন্য, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যে তখনকার সংসদ বাতিল করেছিল, ওনারা একটা রায়ের দোহাই দিয়েছিলেন। সেই রায়টা সুপ্রিম কোর্ট কর্তৃক পাবলিশ হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেলের মত ভিন্ন। বলছেন, সাংবিধানিক বাধা দূর হওয়ায় অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। অ্যাপেলের ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এবং এটা হবেন লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। হাইকোর্টের এই রায় ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানিতে বড় যুক্তি হয়ে উঠবে বলে মনে করেন অনেক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানান সিইসি। মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আমাদের দোষে সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দেন। আগামী বছরের শেষ নাগাদ অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার নিজ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রথম দিন থেকেই কাজ শুরু হয়েছে। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির প্রয়োজন সবই রয়েছে কমিশনের। একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ফুটিং এগিয়ে নিচ্ছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে সিইসি বলেন, ইসি সংসদ নির্বাচনের কথাই ভাবছে। এই মুহূর্তে অন্য নির্বাচনের চিন্তা করছে না ইসি। সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে বলে জানান সিইসি। পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন। উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে সিইসি বলেন, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় ইসি তা দেখবে বলে জানান সিইসি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে জিততে জনসমর্থন ধরে রাখতে হবে। মঙ্গলবার বিকেলে জেলা ভিত্তিক প্রশিক্ষণ কার্যালয় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিভাগীয় কর্মশালা শেষে এবার জেলা পর্যায়ের কর্মশালা শুরু করেছে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। মঙ্গলবার একসঙ্গে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীদের জন্য কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মশালায় বিকেলে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। সেই জন্যই আমি বলেছি, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে একজন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। প্রতিপক্ষ দুর্বল বলে আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে এমন মনোভাবের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। দলের 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যাচাই বাছাই শেষে মঙ্গলবার এই অনুসন্ধানের কাজ শুরু করছে সংস্থাটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে ঝড় তোলে। অভিযোগ ওঠে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা লোপাটের। শুরুতে এ বিষয়ে দুদক ছিল নিষ্ক্রিয়। পরে এক রিটের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আদেশ দেয় হাইকোর্ট। অবশেষে যাচাই বাছাই শেষে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, আরও বেশ কয়েকটি প্রকল্প সহ মোট ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, জুমানা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে টাকা পাচার করতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন 15 দিনের মধ্যে পুলিশকে ব্যাখ্যা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। গত বছরের জানুয়ারি মাসে এভাবেই এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বাড়িতে গিয়ে উঠবো। যদিও 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক তিনি। তার নামে হয়েছে হত্যা মামলা সহ কয়েক ডজন মামলা, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। ওবায়দুল কাদের কোথায়, এ ব্যাপারে জাতীয় একটি পত্রিকায় খবর বের হয় মঙ্গলবার। তার সূত্র ধরে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, আওয়ামী সরকার পদত্যাগের পরও অনেকদিন দেশে ছিলেন তিনি। তাহলে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়ল তা 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে পুলিশ মহাপরিদর্শককে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এদিকে ওবায়দুল কাদের 3 মাস দেশে লুকিয়েছিলেন এই খবর জানত না অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার অবস্থান জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো বলেও জানান তিনি। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। দেশের বাইরে থাকলে সাহায্য নেওয়া হবে ইন্টারপোলের। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবস কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার মন্ত্রণালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে নৌ উপদেষ্টা বলেছেন বাংলাদেশের বিজয় দিবসকে ভারত কিভাবে দেখছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকৃত। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করেন। এরপরে এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ফেসবুকেই প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা জানতে চান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা। এ সময় উপদেষ্টা জানান এই ইস্যুতে নিজের মতো করেই পদক্ষেপ নেবে ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের সমালোচনা করে নৌ উপদেষ্টা বলেন যুদ্ধের সময় এদেশের মানুষের প্রাণ গেছে, মা বোনদের ওপর নির্যাতন হয়েছে। বিশ্ব ইতিহাসে 71 বাংলাদেশের স্বাধিকারের মুক্তিযুদ্ধ হিসেবেই স্বীকৃত। ভারত কিভাবে সেটা দেখে গুরুত্বপূর্ণ নয়। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বখাটে কিশোর অপরাধী চক্রের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মাসুদ রানা ও রায়হান আলী নামে দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 4 জন। মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে মল্লিকপুরে বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বখাটে কিশোর চক্রের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে অনুষ্ঠান শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে 2 জন নিহত ও আহত হন 4 জন। পরে তাদের আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায় নিহত মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। চাকু মারামারি করছে, 2 জন মারা গেছে এতটুকু জানি। আর 4 জন, একজন হচ্ছে রাজশাহীতে রেফার করেছে আহত, আর 3 জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। মার্চের মধ্যেই চট্টগ্রাম থেকে বাণিজ্যিকভাবে ঢাকায় জ্বালানি তেল আসবে পাইপ লাইনে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে জানুয়ারির মধ্যে কমিশনিং শেষ হবে। 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে তেল পরিবহনের বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা। বিপিসি বলছে অন্তত 1 বছর সেনাবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠানটি লাইন পরিচালনায় থাকবে। 2018 সালে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পার হয়ে ফতুল্লা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয়। জ্বালানি তেল পরিবহনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালে, যা 2 দফা বেড়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত হয়। এ সময় নির্মাণ ব্যয়ও 2861 কোটি থেকে বেড়ে দাঁড়ায় প্রায়
৩,৭০০ কোটি টাকায়। এখন পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের 2 ডিপোতে প্রতি মাসে তেল আসে ছোট বড় 150 জাহাজে। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে যা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে ৩২৬ কোটি, পরিচালন রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে খরচ হবে ৯০ কোটি টাকা। অনেক খরচ কমবে, এক পরিবেশ দূষণ রোধ হবে, তেলের যে ওয়েস্টেজ হয় যেটা একটা লস হয়, পরিবহন খরচ লস হয়, সেই পরিবহন লসটা কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফিশিয়েন্টলি যে ট্রান্সপোর্টের একটা মানে এই মুহূর্তে যেটা দরকার পাইপলাইনের মধ্যে, সেটা আমরা একটা নতুন এই অধ্যায়ে প্রবেশ করতে যাব। বছরে ২৭ থেকে ৩০ লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা ৫০ লাখ টনে উন্নীত করা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনীর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটা আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মধ্যেই কমিশনিং হয়ে যাবে, এবং আমরা এটাকে অপারেশন করার জন্যও তাদেরকে অনুরোধ করেছি যে 1 বছর অন্তত ওনারা যেন এটা অপারেশনটা আমাদের করে দেন। বিপিসি জানায়, জনবলের পাশাপাশি পাইপলাইনের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় স্ক্যাডা, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার কেবল সংযুক্ত থাকবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে হিমেল হাওয়ার কারণে ঝেঁকে বসেছে শীত, বাড়ছে শীতের দাপট। সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে হালকা কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন শফিকুল আলম। শফিকুল আলম, পঞ্চগড়ে সর্বশেষ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং জনজীবনের কতটা প্রভাব পড়েছে? দেখুন, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য যদি আমি বলি, তাহলে তেঁতুলিয়া, পঞ্চগড় এবং আশপাশ এলাকায় টানা ৬ষ্ঠ দিনের মতো কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ আজকে সকাল ৬টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে গত শুক্রবারে পঞ্চগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের মাধ্যমেই কিন্তু এই পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। এরপর আমরা দেখছি যে এই ৬ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ৮ থেকে 10-এর মধ্যেই ছিল। তো প্রতিদিন আমরা আসলে দেখছি যে বিকেলের পর থেকেই ঘন কুয়াশা থাকে, রাতভর ঘন কুয়াশা থাকে, সকালে সূর্যের দেখা মেলার পরেই কিন্তু কুয়াশা কেটে যায়। সারাদিন হালকা কুয়াশার সাথে রোদ থাকে। এই রোদ থাকলেও কিন্তু উত্তরের হিমশীতল বাতাসের কারণে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হয়। আর আপনি যেটি বলছিলেন, এই ঠান্ডা আসলে সবসময় আমরা প্রতি বছর দেখি যে শীত এলেই খেটে খাওয়া মানুষ, দুস্থ মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, এদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ থাকে। তার কারণ একজন রিক্সাওয়ালা স্বাভাবিক সময়ে তারা দৈনন্দিন আয় করে 5 থেকে 700 টাকা পর্যন্ত। বর্তমানে সেই আয় তাদের কমে গেছে বলছেন রিক্সা চালকরা, বলছেন ভ্যান চালকরা, বলছেন যে বর্তমানে তাদের 300 থেকে 400 টাকা আয় করা যাচ্ছে না। তার কারণ অতি ঠান্ডার কারণে মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু রিক্সায় উঠছে না। আর এর প্রভাবে আমরা আসলে দেখছি যে যেই পঞ্চগড় শহর রাত 10টা 11টা নাগাদ ভিড় থাকে মানুষের, সেটি কিন্তু আসলে সন্ধ্যার পর থেকেই কেমন জানি শহর ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা মানুষজনকে খুব বেশি বিকেলের পর, সন্ধ্যার পর থেকে খুব বেশি মানুষজনকে চলাচল করতে দেখি না। আমি কৃষি অফিসের সাথে কথা বলছি। আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে বীজতলার শীতকালীন সময় বীজতলার একটা ক্ষতির আশঙ্কা থাকে, যেহেতু প্রতিদিন কমে রোদের কারণেই এই বীজতলার ক্ষতি বর্তমান হচ্ছে না। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জি, ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবার ঠাকুরগাঁও থেকে জানাবেন মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁও শীতের পরিস্থিতিকে এবং শীতজনিত রোগের প্রকোপটা কতটা দেখছেন ওখানে?
ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা, বরাবরই কিন্তু শীত এই জেলায় বেশি হয়ে থাকে, কারণ হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ের পরে কিন্তু ঠাকুরগাঁয়ের অবস্থান। এই কারণে ঠাকুরগাঁয় শীতের দাপট কিন্তু অনেকটাই বেশি থাকে। তবে আমরা যেটি দেখছি যে ঠাকুরগাঁয় এবার একটু ব্যতিক্রম ভাবে শীতটি পার হচ্ছে, কারণ ঠাকুরগাঁয় প্রথমে যেমন শীত শুরু হয় নভেম্বরের প্রথমে, সেখানে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু ঠাকুরগাঁয়ে তেমন একটা শীত ছিল না। দ্বিতীয় সপ্তাহে যে অনেক বেশি শীত থাকলো, আবার 2-3 দিন থেকে আবার কিন্তু শীতের আপনার কুয়াশাটা অনেকটা কমে গেলেও কিন্তু শীতের দাপটটা কমেনি। এ কারণে কিন্তু শীতজনিত রোগের একটি সমস্যা দেখা দিচ্ছে। প্রতিটি ঘরে ঘরে কিন্তু শিশু এবং বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু অনেক সংকটের মধ্যে কিন্তু পার হচ্ছেন, এবং হাসপাতালেই কিন্তু শিশু এবং বৃদ্ধ রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালে এখানে 45 জন শিশু রোগীর পরিবর্তে কিন্তু এখানে 1.5 থেকে 2 শতাধিক শিশু রোগী ভর্তি হচ্ছেন, এবং বৃদ্ধ রোগীরাও কিন্তু অনেক শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এইভাবে কিন্তু রোগীর সংখ্যাটা কিন্তু বাড়ছে। তবে এবার শীত, এবার যে বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে, এটি কিন্তু কৃষির জন্য একটি ক্ষতিকর বলেই কিন্তু কৃষকরা মনে করছেন, কারণ রাতে অনেক ঠান্ডা এবং দিনে কিন্তু অনেকটা রোদ এবং তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি। এই কারণে কৃষকেরা মনে করছেন যে এটি একটি কৃষির জন্য চ্যালেঞ্জ, কারণ এই শীত মৌসুমটি কৃষকের জন্য একটি দুর্ভোগের, কারণ এই শীতকে কাটিয়ে উঠতে পারলে কিন্তু কৃষকেরা লাভবান হন, এবং আর যদি এই শীতের মধ্যে তারা এই ক্ষতিকে কাটিয়ে উঠতে না পারেন, তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। কারণ আপনারা জানেন যে সারা বছরে কিন্তু একটা আলুর চাহিদা থাকে, আর এই আলু হচ্ছে শীত প্রধান ফসল, এবং এই ঠাকুরগাঁয়ে কিন্তু ব্যাপক পরিমাণে আলুর চাষ হয়েছে। এবারও কিন্তু প্রায় 50,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এই আলু নিয়ে কিন্তু কৃষকেরা অনেকটা সমস্যার মধ্যেই পড়ছেন। তারা কিন্তু আলু এই শীতের মধ্যে অনেক পরিচর্যা করছেন। মানুষ যেমন গরম কাপড় এবং খড়কুটো দিয়ে শীত নিবারণ করছেন, তেমন ফসলকে কিন্তু তারা নানাভাবে রক্ষা করছেন। জি, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যাচাই বাছাই শেষে মঙ্গলবার এই অনুসন্ধানের কাজ শুরু করে সংস্থাটি। 5ই আগস্টের পট পরিবর্তনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে ঝড় তোলে। অভিযোগ ওঠে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা লোপাটের। শুরুতে এ বিষয়ে দুদক ছিল নিষ্ক্রিয়। পরে এক রিটের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আদেশ দেয় হাইকোর্ট। অবশেষে যাচাই বাছাই শেষে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, আরও বেশ কয়েকটি প্রকল্প সহ মোট 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে, এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায় জুমানা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে টাকা পাচার করতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্ত করার কাজ। পরপর 3 দফায় মেয়াদ বাড়লেও জমি অধিগ্রহণ জটিলতায় দেখা দিয়েছে স্থবিরতা। আংশিক কাজ করে ফেলে রাখা সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে সিরাজগঞ্জ থেকে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলায় চলাচল করে যানবাহন।
2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয় সড়কটির 76 কিলোমিটার প্রশস্ত করার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। পরে 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। জমি অধিগ্রহণ জটিলতায় এখন বন্ধ আছে কাঠের পুল থেকে ফকিরতলা অংশের কাজ। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে রাস্তার উপর মালামাল ফেলে রাখায় বেড়েছে ভোগান্তি। ডিপার্টমেন্টের গাফিলতি, এটা 5 বছর যাবত এই কাজটি হচ্ছে না। ধুলাবালুতে তাদের শ্বাসকষ্ট এবং বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে তারা, এবং যানজটটা প্রধান কারণ। গাড়ির তো প্রচণ্ড ক্ষতি, প্রচুর পরিমাণ ক্ষতি, ব্যারিং ভেঙে যায়, এটা সেটা। তবে এখন জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার আশা দেখছে সড়ক বিভাগ। দীর্ঘমেয়াদী অধিগ্রহণের কারণে একটু সময় লাগতেছে, আমরা আশা করতেছি এটা আমরা এই জুন মাসের মধ্যে কাজগুলি সমাপ্ত করব। আমাদের প্রজেক্টের যে সময় আছে তার মধ্যে আমরা চেষ্টা করব। এ পর্যন্ত সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে 55%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উচ্চ ফলনশীল জাতের দাপটে সংকটে আছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিমের স্থানীয় জাত। ফলন কম ও সময় বেশি লাগার কারণে কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন এসব জাতের প্রতি। যদিও সুস্বাদু হওয়ার বাজারে ভালো চাহিদা রয়েছে এসব শিমের, তবে কৃষি বিভাগ বলেছে 2টি স্থানীয় জাত সংরক্ষণ ও উন্নয়নে এরই মধ্যে সফল হয়েছেন তারা। রূপালী, কার্তিক, ছুরি, রূপবান কিংবা বাটা, ব্যতিক্রমী এসব নাম মূলত সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিমের বিভিন্ন জাতের। খেতে সুস্বাদু হওয়ায় এসব শিমের কদর পুরো দেশে। আবহমান কাল থেকেই এই অঞ্চলের মানুষ শীত মৌসুমে দেশি জাতের এসব শিম চাষ করে আসছে। অন্যান্য জায়গার থেকে আমাদের শিম, সীতাকুণ্ডের শিমগুলো সাথের দিকে সবচাইতে বেটার। এটা দেখতে সুন্দর, ওই জন্য মানে ভালো দেখতে, খাইতেও মানে এটা স্বাদ খুব। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের শিম চাষ বেড়েছে। উপসি শিমের বিচি আকারে বড় হওয়ায় মৌসুমের শেষ দিকে বিচি বিক্রিতেও সুবিধা। এদিকে দেশি জাত রক্ষায় সাহায্য নেই। সব মিলিয়ে কৃষকের আগ্রহ কমেছে দেশি জাতের শিম চাষে। সিজন অনুযায়ী ধরে শুধু একবার বছরে, তো ওই কারণে মানুষ ওইগুলো চাষাবাদ এখন কম করতেছে। কৃষি আসে গুড়ি গাড়ি এখানে এটা ব্যবহার করো, এটা ব্যবহার করো, এটা বলে চলে যায়। তবে কয়েক বছর ধরে বাটা ও ছুরি শিমের জাত সংরক্ষণ ও উন্নয়নে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। পরীক্ষামূলক চাষে বাটা শিমের ফলন প্রতি হেক্টরে 21 টন ও ছুরি শিম 22 টন পাওয়া গেছে। পাশাপাশি 100 কেজি বাটা শিম থেকে 54 কেজি বিচি এবং ছুরি শিম থেকে 50 কেজি বিচি পাওয়া গেছে। সীতাকুণ্ডর প্লাস মিরসরাইয়ের ওই যে স্থানীয় জাতের বীজ খুব টেস্টি, এবং ওই বীজটাকে ওনারা সংরক্ষণ করে জাত হিসাবে রিলিজ করছে। আর তাছাড়া আমাদের কৃষক ভাইরা ওই বীজ রাখতেছে। আসলে ইনশাল্লাহ আমাদের অবলুপ্তির সম্ভাবনা এটা কম, কারণ এটার ফলনও তো একদম কম না, কিন্তু উচ্চ ফলনশীল জাত থেকে ফলনও ভালো, টেস্ট তো আছেই। চলতি বছর সীতাকুণ্ডে 2500 হেক্টর জমিতে শিম চাষ করেছেন কৃষকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটনের ভরা মৌসুমে অতিথি শূন্য খাগড়াছড়ি পর্যটন মোটেল। নানা সংকটে জর্জরিত সরকারি প্রতিষ্ঠানটি 6 মাসে লোকসান গুনেছে অন্তত 50 লাখ টাকা। সংস্কারের জন্য পর্যটন কর্পোরেশনকে জানিয়েও কোনো সুফল মেলেনি, দাবি মোটেল তত্ত্বাবধায়কের। 2006 সালের 11 অক্টোবর উদ্বোধন হয় খাগড়াছড়ির পর্যটন মোটেল। 25টি কক্ষ ছাড়াও মোটেলে রয়েছে বিশাল রেস্টুরেন্ট ও হলরুম। তবে পর্যটনের ভরা মৌসুমেও প্রায় অতিথি শূন্য মোটেলটি। স্থানীয়রা বলছেন, সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় বিলাসবহুল মোটেলের অধিকাংশ কক্ষ প্রায় ব্যবহার অনুপযোগী। রুমের অসুবিধা, এসির সমস্যা, নানাবিধ কারণে হচ্ছে আমাদের যে টুরিস্টগুলো আছে সেগুলো খাগড়াছড়িতে না থেকে হচ্ছে সাজাগনামি চলে যায়। সুযোগ সুবিধা টোটালি নাই, একদম মানে খুব বেহাল অবস্থা আছে। মানে এখানে যে মানে আমরা যে থাকবো, আমরা কেন এখানে মানে কেউ এসে থাকতে পারবে না, এত বেহাল অবস্থা হয়ে আছে। যতটুকু জানলাম এটা মানে নাই, সংস্কার করা নাই, ভালো ব্যবস্থা নাই। তার কারণে আমরা কিন্তু সারা রাতে নাইট করে জার্নিতে এসে আবার এখান থেকে আমরা কষ্ট করে সাজে চলে গেলাম। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, চেঙ্গি নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত হলেও প্রচারের অভাবে মোটেলটির কথা জানেন না অনেকেই। এছাড়া বেশি ভাড়ার কারণেও মোটেলে থাকতে আগ্রহী হন না পর্যটকরা। শুক্র শনিবারে প্রচুর পরিমাণ রুমের চাহিদা থাকা সত্ত্বেও পর্যটন মোটেলের ক্ষেত্রে ট্যুরিস্টরা আগ্রহী না সেখানে যেতে। তাই কারণ হচ্ছে সেখানে অব্যবস্থাপনা থাকে এবং রুমের সার্ভিসও ভালো না এবং রুমের কোয়ালিটিগুলো নষ্ট হয়ে গেছে। বারবার চেয়েও বরাদ্দ না পাওয়ায় 15 বছর ধরে পর্যটন মোটেলটির কোনো সংস্কার হয়নি, জানান তত্ত্বাবধায়ক। প্রায় 50 লক্ষ টাকার মতন ক্ষতি সাধন হয়েছে। এর কারণ হলো
অতিথিরা খুবই কম এসেছে। রুম টুম সহ সকল বিষয় রিনোভেশন করলে সেটা আরও অতিথি বৃদ্ধি পাবে। পর্যটন মৌসুমে প্রতি মাসে খাগড়াছড়িতে ঘুরতে যান প্রায় 40,000 পর্যটক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।